দেখো, আজকের ভিডিওতে আমাদের আলোচনার শুধুমাত্র বিষয় হচ্ছে রাশিবিজ্ঞান 11.2। দেখো, রাশিবিজ্ঞান 11.2তে তোমাদেরকে আমি একের দাগের অঙ্কটা করে দিয়েছিলাম। আজকের থেকে আমি দুইয়ের দাগের অঙ্কটা করে দেবো। হলো, আজকে দুইয়ের দাগের এইভাবেই যে কটা অঙ্ক করা যায় আজকে করে দেবো। তো দেখো, দুইয়ের দাগের অঙ্কটা আগে আমি টুকে নিই। দেখো, দুইয়ের দাগের অঙ্কটা আমি তুলে নিয়েছি। দুইয়ের দাগের অঙ্কটাতে বলেছে আমাদের মিতা তাদের স্কুলের 75 জন বন্ধুদের উচ্চতা মেপে নিচে ছকে লিখলো। মানে উচ্চতা মেপে ছকে লিখেছে যে 136 সেমি থেকে 142 সেমির মধ্যে বন্ধুদের সংখ্যা হচ্ছে 12 জন, 142 থেকে 148-এর মধ্যে বন্ধুদের সংখ্যা হচ্ছে 18 জন, 148 থেকে 154-এর মধ্যে 26 জন। এইভাবে চারটা বলে দিয়েছে। তো দেখো, এইটার আয়তলেখ আঁকতে বলেছে। হলো, দেখো সবকটা বিভাজন কত করে, শ্রেণীদেরও কত করে হচ্ছে। দেখো, উচ্চ শ্রেণীসীমা মাইনাস নিম্ন শ্রেণীসীমা, মানে 142 থেকে 136 বাদ দাও 6, এটা থেকে এটা বাদ দিলে 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 6, তাহলে 6 করে হচ্ছে সবকটার শ্রেণী দৈর্ঘ্য। তাহলে এবারে এইটা যদি আমি আয়তলেখ আঁকি তাহলে দেখো কী ধরনের হবে। দেখো, আমি তোমাদের গ্রাফ পেজে এক্স আর ওয়াই অক্ষটা আগে এঁকে নিচ্ছি। দেখো, এটা যেহেতু আয়তলেখ তোমাকে বাঁদিকে বেশি ঘর নিতে হবে না, ডান দিকে নিতে হবে। হলো, তো আমি মোটা গ্রিড বরাবর ওই অক্ষটা তুলে নিলাম। আচ্ছা, এক্স অক্ষটাকেও এখন তুলে নিলাম। হলো, এটাকে নাম দিয়ে দিলাম এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ। আর এই যে দুটো অক্ষ যে বিন্দুতে ছেদ করছে তাকে আমরা বলি মূল বিন্দু। তাহলে এবার দেখো, আমাকে এবারে ওই যেভাবে দিয়েছে ওগুলো সব তৈরি করতে হবে। তাহলে দেখো, বলেছে 136 থেকে 142। তাহলে দেখো, 136 থেকে শুরু হচ্ছে, তাহলে আমি তো অতটা দূর আর মানে এভাবে গুনে গুনে যেতে পারবো না। 136 পর্যন্ত গেলে হয়তো এই গ্রাফ পেপারটা শেষ হয়ে যাবে। তো আমি কি করছি, প্রথমে কিছুটা কেটে দিচ্ছি। মানে এত দূর আমরা 136 পর্যন্ত চলে এসেছি। এই ঘরটা হচ্ছে 136-এর ঘর। হলো, তাহলে এটা হলো 136-এর ঘর। তার 6 ঘর পরে 142, মানে এই ঘরটা হবে 142-এর। হলো, তার 6 ঘর পরে 148। তাহলে দেখো, 143, 144, 45, 46, 47, 48, এই ঘরটা হবে 148। আচ্ছা, এই ঘরটা 148 হয়েছে, মানে এরপরে এই ঘরটা হবে 154। হলো, তারপরে দেখো, এই ঘরটাতে 154 হয়, তার মানে এই ঘরটা হবে 160। আচ্ছা, এটা যদি 160 হয় তাহলে এই ঘরটা হবে 166। অনেকে চাইলে আঁকাটাকে বড় করে আঁকতে পারো, কোনো অসুবিধা নেই। হলো, তাহলে দেখো আমি পয়েন্টগুলো নিয়ে নিয়েছি। এবারে আমার গ্রাফটা প্লট করতে হবে। পরিসংখ্যার দিকে সবকটা সেম পরিমাণেই নেব, মানে এক ঘর এক ঘর করে নেবো। এদিকেও এক ঘর করে নিয়েছি, এতটা মানে হেস করে দিয়েছি, মানে এতটা অলরেডি আমি চলে এসেছি গ্রাফ পেপারে। হলো, মানে ডান দিকে স্কিপ করতে 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 প্রত্যেকটা পয়েন্ট গুনে গুনে আমি 136 পর্যন্ত ডাইরেক্ট চলে এসেছি। তাহলে এবার দেখো, আমাকে বলেছে 136 থেকে 142-এর মধ্যে আছে 12 জন। তাহলে 136 থেকে 142-এর মধ্যে যদি 12 জন থাকে তাহলে সেটাকে আমি আঁকবো কীভাবে। দেখো, তাহলে 136 থেকে 142-এ 12। তাহলে দেখো, 136 থেকে এটা আমি টানবো 12 পর্যন্ত। তাহলে দেখো, তাহলে এটা হচ্ছে 10 ঘর, এটা 10 ঘর। দেখো, 5 ঘর 10 ঘর, তাহলে 12 ঘর কোনটা হবে, এইটা হবে 12 ঘর। তাহলে এটাকে নিয়ে এসে এইভাবে জুড়ে দিলাম। হলো, আর এই 6-এর ঘরেও আমি 12টা নিয়ে নিলাম, একটা এই 142-এর ঘরে 12 ঘর এইটা টেনে নিলাম। এবারে উপরে জুড়ে দিলাম। দেখো, এর একটা আয়তক্ষেত্র হয়ে গেল। হলো, নেক্সট 142 থেকে 148-এর মধ্যে কতজন আছে, 18 জন। তাহলে দেখো, 142 থেকে 18 জন, 18 মানে দেখো
এটা এটা মানে হচ্ছে 10, এটা মানে 15, এটা মানে 20, তাহলে তার 2 ঘর আগে, মানে এই পয়েন্টটা। তাহলে এই পয়েন্টটা হচ্ছে তোমার 18, তাহলে এটা জুড়ে দিলাম। এবার তোমার 148 18 হবে, তাহলে 148-এ 18 মানে হচ্ছে তোমার এই ঘর থেকে এতটা টানলাম আর এটাকে জুড়ে দিলাম, তাহলে তোমার হয়ে যাবে 18 ঘর। তাহলে এটা তোমার হয়ে গেল 148 পর্যন্ত 18। নেক্সট 148 থেকে 154 মধ্যে আছে 26, তাহলে 148 থেকে 154 মধ্যে যদি 26 থাকে, তাহলে এখান থেকে 148-এর উপর থেকে আমি দাগটা কাটলাম। 148-এর উপর থেকে 26, 26 মানে হচ্ছে তোমার, এই দেখো এটা হচ্ছে 10 ঘর, এটা হচ্ছে 20 ঘর, হলো, এটা হচ্ছে 25 ঘর, এটা হচ্ছে 26 ঘর, মানে এতটা। তাহলে এখান থেকে এটাকে জুড়ে দিলাম, জুড়ে দিয়ে এখান থেকেও 26 টেনে নিলাম। দেখো, আচ্ছা এই দাগগুলো খুবই সূক্ষ্ম, তাই জন্য একটু সমস্যা হচ্ছে, তোমাদের স্পষ্টভাবে বোঝানো যাচ্ছে না, কিন্তু তোমরা বুঝতে পারবে দেখি অন্তত পক্ষে। তাহলে এটা দেখো, এই যে সরু ঘরটা আছে, এই সরু ঘরটার সঙ্গে এটাকে জুড়ে দেবে, হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল 26 ঘর। এবারে 154 থেকে 160, 154 থেকে 160-এ 14 জন আছে, তাহলে 14 মানে দেখো অলরেডি বাদিকটা কাটাই আছে 14-র ভেতরে, তাহলে এটা 10, এটা 15, তার মানে এই ঘরটা হচ্ছে 14। তাহলে 14 ঘর পর্যন্ত যদি 160-কে আমি ওঠাই, তাহলে 14 ঘর মানে হচ্ছে এইটা, 160 উঠলো, আর এই 14 মিলে গেল এখানে, দেখো। নেক্সট 160 থেকে 166, 5 জন, 5 জন মানে হচ্ছে এইটা, 5 জন মানে হচ্ছে এই ঘরটা, 5 ঘর, তাহলে 5 ঘর টেনে নিলাম, হয়ে গেল। তাহলে দেখো আমার আয়তালেখটা আঁকা কমপ্লিট। তাহলে এটার পরিসংখ্যা কত? এটার পরিসংখ্যা হচ্ছে 12, এটার 18, এটার 26, এটার 14, এটার 5, হলো। তাহলে আমি আমি এই এই এক্স অক্ষ বরাবর আমি কি নিয়েছি? এক্স অক্ষ বরাবর আমি নিয়েছি উচ্চতা, ব্র্যাকেটে সেমি। আমি উচ্চতাগুলো এদিকে নিয়েছি, হলো, উচ্চতাগুলো এদিকে নিয়েছি। আর এই দিক বরাবর আমি কি নিয়েছি দেখো, আমি এই দিক বরাবর নিয়েছি বন্ধুদের সংখ্যা, হলো। তাহলে বন্ধুদের সংখ্যা আমি এই বরাবর নিয়েছি, আর উচ্চতা এই বরাবর নিয়ে আমার আয়তলেখ এটা হয়ে গেছে, হলো। আমার আয়তলেখটা কিন্তু এটা হয়ে গেল তোমার, এটা হয়ে গেল আমার আয়তলেখ, হলো। তাহলে তোমাদের এই অঙ্কটা হয়ে গেল। এটা তোমাদের কত দাগের অঙ্ক? এটা তোমাদের 2-এর দাগের অঙ্ক। এবার তাহলে চলো নেক্সট অঙ্কর দিকে এগোনো যাক। দেখো এবারে আমি তোমাদের 3-এর দাগের অঙ্কটা তুলে নিয়েছি, 3-এর দাগের অঙ্কটা। তাহলে আমি তোমাদের 3-এর দাগের অঙ্কটা তুলে নিয়েছি। দেখো এখানে বলেছে 10 থেকে 15 বছরের মধ্যে আছে হিন্দিভাষী লোকের সংখ্যা 8 জন, 16 থেকে 21-এর মধ্যে আছে 14 জন। তো যাই হোক, দেখো তুমি ভালো করে দেখতে পাচ্ছ এটা একটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন নেই। দেখো তুমি যেখানে শেষ হয়েছে পরেরটা শুরু কিন্তু সেখান দিয়ে হয়নি। এটা যদি এরকম থাকতো যে 10 থেকে 15, আবার এখানে 15 থেকে শুরু হতো, তাহলে কিন্তু তোমার এটা বলা হতো কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন হয়েছে। মানে যেখানে শেষ হয়েছে তার পরেরটা শুরু সেখান দিয়ে হয়েছে, যেখানে শেষ হয়েছে তার পরেরটা শুরু সেখান দিয়ে হয়েছে, কিন্তু এখানে সেরকম হয়নি। এখানে 21-এ শেষ হয়েছে, এখানে 22-এ শুরু হয়েছে, এখানে 27-এ শেষ হয়েছে, এখানে 28-এ শুরু হয়েছে। তাহলে এই ধরনের ঘটনা ঘটলে এটাই কিন্তু বলা যাবে না যে কন্টিনিউয়াস হয়েছে। তো এটাকে কন্টিনিউয়াস করার জন্য আমার একটা প্রসেস আছে। সে প্রসেসটা কি? দেখো আমরা সবাই জানি এটাকে বলা হয় নিম্ন শ্রেণীসীমানা, এটাকে বলা হয় উচ্চ শ্রেণীসীমানা। তো নিম্ন শ্রেণীসীমানা থেকে আমি 0.5 মানে 0.5 মাইনাস করব, আর উচ্চ শ্রেণীসীমানার সাথে আমি 0.5 প্লাস করব। তাহলে দেখো 10 থেকে যদি 0.5 আমি মাইনাস করি তাহলে কত হবে? 9.5 থেকে এটা 0.5 যদি প্লাস করি পরেরটার সাথে, তাহলে 9.5 থেকে 15.5। নেক্সট এটা দেখো 16 থেকে 0.5 মাইনাস করলে কত হয়ে যাবে? 15.5 থেকে এটার সাথে 0.5 প্লাস করলে 21.5, এটার থেকে 0.5 বিয়োগ করলে 21.5 থেকে 27.5, এটা হয়ে যাবে 27.5 থেকে 33.5, এটা হয়ে যাবে তোমার 33.5 থেকে
39.5, আর এটা হয়ে যাবে 39.5 থেকে 45.5। তো দেখো এই অঙ্কটা কিন্তু তুমি জাস্ট এইভাবে রেখেও করতে পারো, ঠিক আছে, এইভাবে রেখেও করতে পারো, তোমার আয়তলেখও কিন্তু বেরোবে, কিন্তু এটা কন্টিনিউয়াস করে নিলে সুবিধাজনক ব্যাপার, আঁকাতেও সুবিধা হয়। হলো। আচ্ছা, প্রত্যেকটা শ্রেণীদৈর্ঘ্য কত? প্রত্যেক শ্রেণীদৈর্ঘ্য কীভাবে পাবো? এটা থেকে এটা বিয়োগ দিয়ে দেবো, তাহলে 15.5 থেকে 9.5 বাদ দিলে কত থাকে? 5 5 শূন্য হয়ে যাচ্ছে, 15 9 পরে 15 হচ্ছে 6, দেখো 6, এটা শ্রেণীদৈর্ঘ্য কত বেরোবে দেখো 6, এটা 6, এটা 6, 6 6, তার মানে সব কটা শ্রেণীদৈর্ঘ্য 6 বেরিয়েছে। তাহলে চলো এবারে এই আঁকাটা আমরা এঁকে ফেলি। আচ্ছা, এটা আয়তলেখ আঁকতে বলেছে, হলো, এটাকে, এটা তোমার কী লাগতে বলেছে? এটা কিন্তু তোমার আঁকতে বলেছে, এটাকে তোমাকে আঁকতে বলেছে আয়তলেখ, আয়তলেখ। তো দেখো আয়তলেখটা আঁকছি আমরা। তো দেখো আমি আঁকাটা তুলে নিয়েছি, মানে আমাদের এটা হচ্ছে তোমার 3-এর দাগের আঁকাটা আমি আঁকছি, হলো। তাহলে 3-এর দাগে তুমি দেখো আমি ওয়াই অক্ষ আর এক্স অক্ষ নিয়ে নিয়েছি। এবারে আমি আঁকাটা আঁকবো। দেখো 9.5 থেকে 15.5। তাহলে আমি একটা কাজ করলাম, আমি কি করলাম, এত দূর পর্যন্ত আমি 9.5টা ছেড়ে দিলাম। 9.5 এখান দিয়ে শুরু হচ্ছে। এবার দেখো 9.5 থেকে 15.5 ক ঘর? 6 ঘর। তাহলে পরের ঘরটা হবে এই জায়গাটায় 15.5-এর। তা সেটার পরে আবার 6 ঘর, মানে এটা ধরো 16.5, এটা 17.5, এটা 18.5, এটা 19.5, এটা 20.5, এটা 21.5। তাহলে 21.5 হবে এই জায়গাটায়। এবারে 22.5 দেখবে হবে, এটা দু ঘরে হয়েছে, তো তার মানে এই জায়গাটা হবে হচ্ছে তোমার হচ্ছে তোমার 6 ঘর, তো 27.5, 27.5টা এদিকে হবে। তবে 33.5টা হবে তোমার দেখবে এই ঘরটাতে, 33.5। তারপর দেখবে 33.5, তো তারপরে দেখবে এই ঘরটাতে হবে তোমার 39.5, আর তার 6 ঘর পরে মানে 45.5টা তোমার হয়ে যাবে এই ঘরটায়, এটা হয়ে যাবে তোমার 45.5। তাহলে দেখো আমি পয়েন্টগুলোকে সবকটা তুলে নিলাম। তাহলে পয়েন্টগুলো সবকটা তুলে নিলাম, আমি এক্স অক্ষের যে পয়েন্টগুলো দরকার ছিল সেগুলো কিন্তু সব তুলে নিলাম, 6 ঘর শ্রেণীদৈর্ঘ্য করে। এবার দেখো, এবারে তো আমাকে তোমার পরিসংখ্যার যে দাগগুলো আছে ওগুলো টানতে হবে। তাহলে দেখো 9.5 থেকে 15.5-এর মধ্যে বলেছে কতজন বলেছে? 8 হিন্দিভাষী লোকের সংখ্যা। তাহলে 9.5 থেকে 15.5-এর ভেতরে 8জন মানে হচ্ছে তোমার দেখো এই যে এখান থেকে এতটা, এখানেও তুমি তাই টানবে, এখান থেকে এতটা টেনে নিলাম, এর ওপরটা জুড়ে দেবো, ওপরটা জুড়ে দিলে এটা তোমার হয়ে গেল এটা। নেক্সট 15.5 থেকে 21.5-এ কতজন আছে? 14 জন। তাহলে 14 জন মানে হচ্ছে তোমার 15.5-এর ওপর থেকে তুলবো, 15.5-এর ওপর থেকে তুললাম 14 জন। 14 জন মানে এটা হচ্ছে 10, এটা 15, ঠিক তার আগের ঘরটা, মানে এটা হচ্ছে 14। তাহলে এটাকে নিচে নামালাম, এটা হয়ে গেলো 14.5, সরি 14, পরিসংখ্যা 14। আর এদিকেও যদি আমি 14টা টানি তাহলে এটা হয়ে যাবে তোমার, দেখো এটা হয়ে গেল তোমার 14। দেখো নেক্সট 21.5 থেকে 27.5 কত আছে? 10। তাহলে 10 মানে দেখো অলরেডি টানা আছে। তাহলে এই 27.5-এর জন্য আমি 10টা নিই, 27.5-এর জন্য আমি যদি 10টা টানি তাহলে এরকম হবে, আর এটাকে এরকম জুড়ে দেবো, এ হয়ে গেল তোমার 10। নেক্সট 27.5 থেকে 33.5-এর মধ্যে কটা আছে? 33.5-এর মধ্যে 20 আছে। 20 মানে হচ্ছে তোমার এই 27.5-এ বসালাম 20, 20 মানে হচ্ছে তোমার এই ঘরটা, গুণে দেখো এই 10 ঘর, এটা 20 ঘর, তাহলে 20 ঘর পর্যন্ত গেলাম। আর এদিকে তোমার 37.5-এও তাই 20 পর্যন্ত যাব, তাহলে 20 পর্যন্ত গিয়ে টেনে নিলাম, আর এটাকে ওপরে জুড়ে দিলাম। একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু তোমরা এখন করবে একটু কেয়ারফুলি করবে তোমাদের গ্রাফ খাতাতে। তাহলে দেখা যাবে 37.5 থেকে এটার মধ্যে আছে 6 জন, 33.5 থেকে 39.5-এর মধ্যে আছে 6 জন। 6 মানে হচ্ছে এই যে 6 মানে হচ্ছে এইটা, তাহলে 6 জন টেনে নিলাম, আর এটাকে নিচে জুড়ে দেবো। নেক্সট 12 জন, নেক্সট আছে 12 জন।
তাহলে 12 জন মানে এটাকে একটু তুলে তোমার ধরো এটা হচ্ছে তোমার 10 ঘর, তাহলে তার 2 ঘর উপরে মানে এই যে এটা হচ্ছে তোমার 12 জন। তাহলে 12 জন এখানে টানলাম, আর এখানটাতে তোমার পরিসংখ্যা 12 পর্যন্ত যাব, মানে এর দূর এর উপরে জুড়ে দেবো। উপরে যদি জুড়ে দিই তাহলে এটা হয়ে গেল তোমার এরকম। তাহলে দেখো আমাদের আঁকাটা কমপ্লিট। এবার তোমরা চাইলে পরিসংখ্যাগুলো লিখতে পারো, 8, 14, 10, 20, 6, 12 হয়ে গেল। আর এই বরাবর আমরা কি নিয়েছি? এই বরাবর আমরা নিয়েছি বয়স, হলো বছরে আমরা এই বরাবর বয়স নিয়েছি। আর আর এই বরাবর আমরা নিয়েছি কি? হিন্দি ভাষী লোকের সংখ্যা, তাই তো? হিন্দি ভাষী লোকের সংখ্যা। তাহলে দেখো আমাদের কিন্তু এই ডেটাটার মানে 3 নম্বরের যে ডেটাতে দিয়েছিল ওই ডেটার কিন্তু আমাদের আয়তলেখটা অঙ্কন হয়ে গেছে। চলো পরের অঙ্কটা যাওয়া যাক। চায়ের দাগের অঙ্কটা বলে দিয়েছে যে নিচের পরিসংখ্যা বিভাজন ছকের আয়তলেখ, মানে চায়ের দাগের অঙ্কটা আয়তলেখ করতে হবে, হলো। তাহলে আয়তলেখ করতে বলেছে আমাকে, চায়ের দাগের অঙ্কটা করতে বলেছে আমাকে আয়তলেখ বা হিস্টোগ্রাম। তাহলে আয়তলেখটা আমি যখন করবো, দেখো এখানে দেখো এটা কিন্তু কন্টিনিউয়াস নেই আগের অঙ্কটার মতো, ঠিক 3-এর দাগের অঙ্কটার মতোই কিন্তু এটা কন্টিনিউয়াস নেই। তাহলে এটা কন্টিনিউয়াস করতে গেলে দেখো প্রথমটা থেকে মানে নিম্ন শ্রেণীসীমা থেকে 0.5 মাইনাস করতে হবে, আর উচ্চ শ্রেণীসীমার সাথে 0.5 প্লাস করতে হবে। তাহলে এটা কি ঘটবে? এটা হয়ে যাবে 0.5, কেননা 1 থেকে 0.5 বাদ দিলে 0.5 থাকে, আর এটা হয়ে যাবে 10.5, এটা হয়ে যাবে 10.5, এটা হয়ে যাবে 20.5, এটা হয়ে যাবে 20.5, এটা হয়ে যাবে 30.5, আচ্ছা এটা হয়ে যাবে 30.5, এটা হয়ে যাবে 40.5, এটা হয়ে যাবে 40.5 থেকে 50.5, আর 50.5 থেকে 60.5। দেখো সবকটা শ্রেণী দেওয়া কত করে হচ্ছে? 10, 10, 10, 10, মানে লেন্থ, শ্রেণীর যে লেন্থটা, সরি 10, প্রত্যেকটা শ্রেণী দৈর্ঘ্য 10 করে হলো। এবার আমরা এটাকে এঁকে নিই, চলো। দেখো আমি তাহলে তোমার এক্স অক্ষ আর ওয়াই অক্ষটা টেনে নিলাম। এবারে আমার শুরু হয়েছে ওখানে 0.5 থেকে, হলো 0.5 থেকে। তাহলে আমি একটা কাজ করছি, আমি যেটা করছি সেটা হচ্ছে এখানে বলেছে 0.5 থেকে 10.5। তো দেখো 0.5 মানে কোন ঘরটা? 0.5 মানে হচ্ছে তোমার এই ঘরটা, হলো এই ঘরটা। আর 10.5 মানে হচ্ছে তোমার ধরো এটা 10 ঘর পরে গিয়ে তুমি এই ঘরটা। আচ্ছা আগে দেখে নিই, 10, 20, 30, 40, 50, 60। আচ্ছা ঠিক আছে। তাহলে তোমার এখানে দেখো তোমাদের আঁকার সুবিধার্থে আমি কি করছি, আমি এখান থেকে এতটা পর্যন্ত হেস করে দিলাম। এখান থেকে আমি শুরু করছি 0.5, হলো। দেখো তুমি কিন্তু চাইলে 0.5টাকে 0 আর 1-এর মাঝে নিতে পারতে, কিন্তু ওরকম করলে কিন্তু আঁকাটা প্রচণ্ড হিজিবিজি হয়ে যাবে, আর হিজিবিজি হয়ে গেলে তোমার বুঝতে অসুবিধা হবে, মানে যে দেখবে আর কি খাতা। তো দেখো 0.5, আর এটাকে আমি ধরে নিলাম ধরো 10.5। তাহলে সিমিলারলি এটা হয়ে যাবে তোমার 20.5, 10 ঘর করেই ধরছি। এটা হয়ে যাবে তোমার 30.5, এটা হয়ে যাবে তোমার 40.5, এটা হয়ে যাবে তোমার 50.5, আর এটা হয়ে যাবে 60.5। তাহলে 60.5 পর্যন্তই আছে, নিয়ে নিলাম। এবার দেখো 0.5 কত আছে? 8। আচ্ছা 8 মানে কত? 8 মানে হচ্ছে তোমার এই ঘরটা। তাহলে এই ঘরটা থেকে 0.5-এ টানলাম, আবার এখানে 10.5-এও এই 8 ঘর থেকে 0.5-এ টানলাম। দেখো আমি বলছি না যে অন্যভাবে আঁকা যাবে না, অন্যভাবে তোমরা নিজের সুবিধার্থে আঁকতেই পারো, ঠিক আছে। জাস্ট একটুখানি লেন্থটা হয়তো বড় হবে বা ছোট হবে, এছাড়া কিছু হবে না। অঙ্কর যে ক্যাটাগরিটা ওটা কিন্তু সেমই থাকবে। এই অঙ্কটা অন্যভাবেও আঁকা যাবে, মানে তোমরা যেভাবে আঁকবে, ধরো তোমরা যদি অন্য কোনো নিয়মে আঁকো তাহলেও কিন্তু সেটা হবে। আচ্ছা পরেরটাতে বলেছে দেখো 3 মানে হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে তোমার 3 ঘর। তাহলে 3 ঘরে তোমার এখানে
যেহেতু 10 ঘর ডিফারেন্সে নিয়েছি ওর জন্য এই দৈর্ঘ্যগুলো একটুখানি বড় হচ্ছে। দেখো আঁকাটা সুন্দরও হবে। তুমি যত ফাঁকা ফাঁকা করে আঁকতে পারবে তত তো তোমার ভালো না? কিন্তু তুমি যদি এটা সেম সেম আঁকাটা যদি তুমি গ্রাফ খাতায় করতে যাও না, গ্রাফ খাতায় করলে কিন্তু তোমার দেখবে অনেকটাই মানে হিজিবিজি হয়ে যাবে তোমার আঁকাটা। তা দেখো 20.5 থেকে 30.5 মধ্যে কত আছে? 6। তাহলে 6 মানে হচ্ছে তোমার 6 মানে হচ্ছে তোমার এটাকে একটু তুলতে হবে। 6 মানে এই ঘরটা, এই ঘরটা। নেক্সট এখানেও 6 আঁকি। তাহলে এখানে 6 মানে হচ্ছে তোমার এই ঘরটা। এবারে ওপরের এই দুটোকে জুড়ে দিই। তাহলে এবার দেখো এখানে তোমার 6 হয়ে গেল। নেক্সট 30.5 থেকে ওটা কত বলেছে? 12। আচ্ছা 12 মানে হচ্ছে তোমার এটাকে তোমার একটু বাড়িয়ে দিই, ধরো এটা 12, এই যে এটা হচ্ছে 12। আর সেম জিনিসটা এদের টেনে নিলাম, এখানে জুড়ে দিলাম 12। নেক্সট 40.5 থেকে 2। 2 মানে হচ্ছে তোমার একটু ছোট হবে। 2 মানে হচ্ছে তোমার এই জায়গাটা। তাহলে 2 হয়ে গেল এই জায়গাটা। ঠিক আছে, ওপর থেকে এটা জুড়ে দিলাম নিয়ে এসে। নেক্সট 50.5 থেকে 60.5 আছে 7। 7 মানে হচ্ছে তোমার এই হয়ে গেল 5, এই 6, 7। 7 হয়ে গেল, এখানে 7 জুড়ে দিলাম। ষাটটা 60.5-এর সাথে এটা জুড়ে দিলাম। তাহলে দেখো আমার আয়তলেখাটা আঁকা হয়ে গেল। এটা হয়ে গেল তোমার 8, এটা হয়ে গেল তোমার 3, এটা হয়ে গেল 6, এটা হয়ে গেল তোমার 12, এটা হয়ে গেল 2, এটা হয়ে গেল 7। তাহলে আমি এই বরাবর কি নিয়েছি? এই বরাবর এক্স অক্ষ বরাবর আমি কি নিয়েছি? এক্স অক্ষ বরাবর আমি নিয়েছি শ্রেণী সীমানা। আমি এক্স অক্ষ বরাবর নিয়েছি শ্রেণী সীমানা, আর এই বরাবর আমি কি নিয়েছি? এই বরাবর আমি নিয়েছি পরিসংখ্যা। হলো, চেষ্টা করবে যে গ্রাফ পেজে যেন পেনের কালি না লাগে, কেননা পেন লাগানো উচিত নয় গ্রাফে। তো দেখো তাহলে এটা তোমার কত দাগের অঙ্ক ছিল? এটা তোমার 4 দাগের অঙ্ক ছিল। 4 দাগের অঙ্কটাও হয়ে গেল। চলো নেক্সট অঙ্কের দিকে যাওয়া যাক। দেখো তাহলে আমাকে 5 দাগের অঙ্কটা বলেছে যে পরিসংখ্যা বহুভুজ আঁকতে। দেখো তোমাদের চ্যাপ্টারে এই দুটো মানে তোমাদের 11.2 চ্যাপ্টারে এই দু ধরনের অঙ্কই আছে। ঠিক আছে, আয়তলেখ আর পরিসংখ্যা বহুভুজ। আয়তলেখ 4খানা অঙ্ক আগে আমরা করলাম, এবার আমরা পরিসংখ্যা বহুভুজ সম্বন্ধে কিছুটা জানবো। সেটা হচ্ছে পরিসংখ্যা বহুভুজ, কিন্তু বহুভুজের মানে এখানে দু ধরনের অঙ্ক আছে। একটা হচ্ছে বিচ্ছিন্ন বিভাজন, যেমন ধরো এটা হচ্ছে বিচ্ছিন্ন বিভাজন। এটা কোনো শ্রেণী বিভাজন নয়। কেন? তার কারণ শ্রেণী বিভাজন এই ধরনের হয়, এই যে এত থেকে এতর মধ্যে কত আছে, কিন্তু এটা হচ্ছে বিচ্ছিন্ন বিভাজন। 30 কজন আছে, 40 কতজন আছে, 50 কতজন আছে প্রাপ্ত নম্বর পেয়েছে এমন, 70 পেয়েছে এমন কতজন আছে 6 জন, 80 পেয়েছে কতজন 80 পেয়েছে এমন কতজন আছে 3 জন। তাহলে এইটা কিন্তু তোমার বিচ্ছিন্ন চল। এবারে এইটার যদি তোমার পরিসংখ্যা বহুভুজ আঁকতে হয় তাহলে সবসময় মাথায় রাখবে যে এইটা কমা এই পয়েন্টটা, এইটা তোমার বসাতে হবে অ্যাকচুয়ালি। হলো, এইটা কমা এই পয়েন্টটা, এটাই তোমার গ্রাফ পেপারে বসাতে হবে। তো দেখো আমি পরিসংখ্যা বহুভুজটা যেভাবে আঁকছি সেভাবে ভালো করে একবার দেখে নাও বিচ্ছিন্ন চলের মানে বিচ্ছিন্ন বিভাজনের ক্ষেত্রে। তাহলে দেখো আমাকে এটা দিয়ে দিয়েছে। তাহলে আমি কী করবো বলো তো? গ্রাফ পেপারে 30,12, 40,18, 50,21, 60,15, 70,6, 80,3 এই পয়েন্টগুলোকে আমি প্লট করছি। এবারে দেখো, তো আমার ধরো এখানে 30 ঘর পর্যন্ত নিতে হবে এক্স অক্ষতে। তাহলে আমি কী করছি, এখানটাতে আমি এতগুলো ঘর নিচ্ছি না। হলো, আমি কী করছি, এটা তোমার 5 ঘরকে 10 ঘর করে নিচ্ছি। যেমন ধরো আমি এখান থেকে এতটা ধরো হেস করে দিলাম। হলো, এখানে ধরো 20 থেকে শুরু করলাম, এখানে ধরো 30 আছে, এখানে ধরো 40, 50, 60, 70, 80, আর পরে একটা নিলাম 90। এবার দেখো, তাহলে এবারে আমি দেখো পয়েন্টগুলো নিয়ে নিলাম। হলো, তাহলে এখানে দেখো এখানে কিন্তু আমি একটা ঘরকে 2 ঘর করে ধরছি। তাহলে কেন? দেখো 20 আর 30-এর মাঝে কিন্তু 5টা ঘরের গ্যাপ আছে, কিন্তু আমি 10, তাও শ্রেণীদৈর্ঘ্য 10 হয়েছে, মানে 30 আর 20 ডিফারেন্স হচ্ছে 10, কিন্তু তার মানে এক একটা ঘর 2 করে। হলো,
তাহলে এবারে এই বরাবর আমি কি নিচ্ছি প্রাপ্ত নম্বর, তাহলে এক একটা ঘর হচ্ছে 2 নাম্বার করে হলো। এই জায়গাটা তোমার লিখে নিতে হবে যে এক্স অক্ষে প্রতিটি ক্ষুদ্রতম ঘর সমান সমান 2 নাম্বার হলো। এবার দেখো আমার 30 কমা কত আঁকতে হবে, 30 কমা 12। তাহলে দেখো 30-এ আমার কত 12 আঁকতে বলে, তাহলে এটা 10, এটা হচ্ছে 12। এই পয়েন্টটাকে তুমি এভাবে পয়েন্ট আউট করবে না। তারপরে নেক্সট 40-এ বলেছে 18, তাহলে 40-এ 18 মানে দেখো এটা হচ্ছে তোমার 15, এটা হচ্ছে 20, তাহলে তার 2 ঘর আগে, মানে এটা হয়ে যাচ্ছে তোমার 40,18। নেক্সট 50-এর সাথে বলেছে 21, তাহলে 50 এটা 20, এটা তাহলে 21 হবে। আচ্ছা নেক্সট হচ্ছে তোমার 60,15, তাহলে এটা হচ্ছে তোমার 60, 15 মানে এই ঘরটা, দেখতেই পাচ্ছ সবাই, 15 মানে হচ্ছে তোমার এই ঘরটা। নেক্সট 70,6, তাহলে 70,6 মানে হচ্ছে এই ঘরটা, 70,6। নেক্সট 80,3, 80,3 মানে হচ্ছে তোমার এই ঘরটা। তাহলে এবারে তোমাদের যেটা কাজ হবে, এই যে ঘরগুলোকে নিলে না, এবারে এগুলোকে সরলরেখা দিয়ে জুড়ে দেবে, একটা পয়েন্টকে একটা পয়েন্টের সাথে সরলরেখা দিয়ে জুড়ে দেবে, পরপর জুড়বে, ঠিক আছে? যেন আবার এই পয়েন্টের সাথে ডাইরেক্ট এই পয়েন্টটাকে জুড়ে দেবে না, পরপর যেভাবে ক্রমগুলো এসছে পয়েন্টগুলোর, সেভাবেই তুমি এই পয়েন্টগুলো নিয়ে পয়েন্টগুলোকে জুড়বে। তাহলে দেখো আমি জুড়ে দিলাম। এবার দেখো তোমার মনে হতে পারে যে অঙ্কটা এখানে শেষ হয়ে গেছে, কিন্তু এখানে শেষ হয়নি। তার কারণ কি, দেখো বহুভুজটা ওপরে ভেসে আছে, তোমাকে তো এখানে কোথাও জোড়াতে হবে। এবার দেখো ডিফারেন্সটা কত করে যাচ্ছে, 30, 40, 50, 60, 70, 80। এবারে যদি এদিকে কোথাও জুড়তে হয়, তাহলে 30-এর 10 ঘর আগে জুড়বো, কেননা 10-এর ডিফারেন্সে যাচ্ছে। তাহলে 30-এর 10 ঘর আগে মানে 20, ওই জন্য 20টা আমি এঁকেছিলাম। আর 80-র 10 ঘর পরে মানে 90, তাহলে এটা গিয়ে 90-তে জুড়বো, আর এটা গিয়ে 20-তে জুড়বো। তাহলে জুড়ে দিই, তাহলে এটা হয়ে গেল তোমার, যদি আমি 20-তে জুড়ে দিই এটা গিয়ে, তাহলে এটা এরকম ধরে হয়ে গেল। আর এটা 90-তে গিয়ে জুড়ে দিই, এটা হয়ে গেল, হলো। তাহলে এবার দেখো, এবার তুমি যদি চাও তো এটাকে তুমি এভাবে গোল গোল করে পয়েন্ট আউট করে দিতে পারো, মানে কোন পয়েন্টটা কত, বুঝতে পারলে? কোন পয়েন্টটা কত সেটা তুমি পয়েন্ট আউট করে দিতে পারো, আর কোন পয়েন্টটা কত সেটা তুমি পয়েন্ট আউট করতে পারো। আর তুমি যদি চাও তো এগুলোকে নাম্বারিংও করতে পারো, অনেকে নাম্বারিংও করে। যেমন ধরো এটাকে দিলাম ধরো A B C D E F G H, তাহলে আমরা বলতে পারি যে A B C D E F G H হলো নির্ণেয় বহুভুজ। দেখো আমাদের বহুভুজটা এটা, দেখো এই যে আমরা যে একটা মানে ফিগার পেয়ে গেছি, এটা দেখো একটা বহুভুজ তো, অনেকগুলো বাহু, 1 2 3 4 5 6 7টা। তাহলে এবার দেখো এটা হচ্ছে একটা পরিসংখ্যা বহুভুজ। এবার তুমি এই পয়েন্ট আউটগুলো করতে পারো চাইলে, যেমন ধরো এটা হচ্ছে 30,12, এটা হচ্ছে 40,18, এটা হচ্ছে 50,21, এটা হচ্ছে 60,15, এটা হচ্ছে 70,6, আর এটা হচ্ছে 80,3। তাহলে এটা, আর এটা হচ্ছে 90,0, আর এটা হচ্ছে এত। তাহলে এবার আচ্ছা এইবার আবার কি নিয়েছি, এইবার আবার আমি নিয়েছি হচ্ছে তোমার প্রাপ্ত নম্বর, এবার আবার আমি নিয়েছি প্রাপ্ত নম্বর, আর এইবার আবার আমি কি নিয়েছি, এইবার আবার আমি নিয়েছি ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে এবার আবার প্রাপ্ত নম্বর, আর এইবার আবার আমি নিয়েছি ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে দেখো এটা ছিল তোমাদের পরিসংখ্যা বহুভুজের একদম প্রথমের অঙ্কটা। এবারে পরিসংখ্যা বহুভুজের আস্তে আস্তে আমরা অনেকগুলো অঙ্ক করব, সেই অঙ্কগুলো করতে করতে আমরা দেখব আরও কিছু ডিফারেন্স আসবে প্রত্যেকটা অঙ্কতে। তাহলে চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে অন্য অঙ্ক নিয়ে।